খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। 26-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা। যোগীরাজ্যে অনাচার, প্রয়াগরাজ্যে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন। বাইকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন। অন্ধ্রের দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত 25। আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। আকাশে উঠতেই অঘটন, রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত 2। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে কাদের নাম বাদ যাবে, কি কি নথি লাগবে এসআইআরে, সব তথ্য জানুন। উৎসবের মাঝেই রেশন নিয়ে সুখবর দিল রাজ্য। গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ খাদ্য দপ্তরের। মাত্র এক পরিবর্তনেই কমবে 90% ইলেকট্রিক খরচ, জানুন কিভাবে। মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো, দলকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুনের। 350 কোটি টাকার প্রতারণা, তৃণমূল নেতার ছেলে নামে বিস্ফোরক অভিযোগ আসানসোলে। সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। দীপাবলিতে নতুন বাজি কার্বাইড গান, ফাটাতে গিয়ে অন্ধ হতে বসেছে 30 জন, আহত 300। কাকদ্বীপের ঘটনাকে কুমিল্লার ঘটনার সঙ্গে তুলনা করে তথাগত রায় বলেন, আমি জানতাম যে একটা হিন্দু নাম নিয়ে মাননীয় নিজেদের বজ্জাতি ঢাকার চেষ্টা করবে। একই দিনে বিপাকে 2 বিজেপি নেতা, শুভেন্দুর হাইকোর্টে ধাক্কা অর্জুন সিংয়েরও। বিহারে ভোট প্রচারে মাখানা মনিহার মোদির গলায়, কর্পূরী বরণ, জঙ্গলরাজ ও অন্যান্য কথা। মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের। বাসের তলায় বাইক, 42 যাত্রী নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাস, মুহূর্তে পুড়ে খাক। রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে 5 বাংলাদেশি। নদিয়ার কল্যাণীতে বিজেপির সিএএ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধেই, ফের প্রকাশ্যে দলের অন্তর্দ্বন্দ্ব। শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, শাহকে চিঠি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। কমিশনের এসআইআর প্রস্তুতির মধ্যেই সিএএ শিবিরের তোড়জোড় বিজেপির, খুবই শীঘ্রই সীমান্ত এলাকায়। বাংলায় এবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা, সাগরে বাড়ছে চাপ। হাসিনাকে সরানোর মাথা যারা, তাদেরই এখন ছেটে ফেলতে চাইছে ইউনূস সরকার। কি চলছে বাংলাদেশ অন্দরে? বীভৎস, চাকার নিচে আটকে বাইক, দাউ দাউ করে চলল ভলভো বাস, 19 যাত্রীর। দিল্লিতে প্রথমবার হতে চলেছে কৃত্রিম বৃষ্টি। কি এই ক্লাউড সিডিং, কিভাবে হবে বৃষ্টি? বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমান তৈরি হচ্ছে চীনে, ঠিক কি চাইছে জিনপিং? কয়েক বছরেই উড়বে রাশিয়ার 6th জেনারেশন যুদ্ধবিমান, ভারতেও কি আসবে? অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, লোক নেই। শিলিগুড়ির নার্সিংহোমে আগুন, মৃত্যু আইসিইউতে থাকা রোগীর। হাতে লেখা এফডি সার্টিফিকেট, ফরাক্কার সরকারি ব্যাংকে অভিনব প্রতারণা, কোটি টাকা হাতিয়ে গ্রেফতার 2। দল থেকে বের করে দিক, বোঝাবো ভোট কেমন হয়, ফের বিদ্রোহী মেজাজে হুমায়ুন। মুখস্থ থাকতে হবে সব তথ্য। এসআইআর এর আগে বঙ্গে মেধাবী নেতার খোঁজে বিজেপি। তিলজলায় অ্যাসিড আক্রান্ত তরুণী, সম্পত্তি নিয়ে বিবাদেই হামলা। 350 কোটি টাকার প্রতারণা, তৃণমূল নেতার ছেলে নামে বিস্ফোরক অভিযোগ আসানসোলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেপ্তার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই ব্যক্তি নারায়ণ হালদার পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন। বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেল পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি বুমেরাং হয়ে ফিরল। স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আক্রমণ করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো। শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন। এই ঘটনা অপ্রকৃতিস্থ অবস্থায় সে ঘটিয়েছে নাকি ঘটানো হয়েছে সেটা দেখা হবে। বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে। মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানা সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ যায়।
কমিটির কর্তারা পুলিশকে জানান ভাসানের পর তারা লিখিত অভিযোগ জানাবেন ও তারপরে যেন দ্রুত দোষীকে ধরা হয়। কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি 117 নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তায় অবরোধ করা হয়। স্থানীয় সূত্রে খবর, অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে গোটা কাণ্ডটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ও এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করা। পথ চলতি বহু সাধারণ মানুষ, যানবাহন, এমনকি অ্যাম্বুলেন্সও অবরোধের জেরে আটকে পড়ে। অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইটপাটকেল। অবরোধ তুলতে এসে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। একজন পুলিশকর্মী আহতও হন। পুলিশের বক্তব্য, তখন কালী মায়ের সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে প্রাধান্য দিই। দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালী মূর্তি নিরাপদভাবে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না। আমরা যা করেছি মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষা করার জন্যই করেছি। এই নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান, মূর্তি ভাঙার ঘটনায় এ পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে। ধৃত ব্যক্তি পুলিশকে জানায়, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় সে এই কাজটি করেছে, যার জন্য সে অনুতপ্ত। ধৃতকে একদিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, সারা বাংলায় যেভাবে মিথ্যে প্রচার করে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কাকদ্বীপেও সেই একই চেষ্টা হয়েছিল। বিজেপির অভিসন্ধি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর। কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআর বাতিলও করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা হয়নি। সম্প্রতি রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান ছিল। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না, তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করেছে আদালত। এছাড়া মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, সিবিআই এর তরফে ততজনই প্রতিনিধি থাকবেন। ভোটের আগে তাই হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলছে বিরোধী দলনেতাকে। তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতেও পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতের লিখিত আকারে সেটা জানাতেও বলা হয়েছে। যোগীরাজ্যে অনাচার, প্রয়াগরাজ্যে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন। যোগীরাজ্যে বাক স্বাধীনতা হরণের চেষ্টা, প্রকাশ্যে খুন করা হলো কুপিয়ে এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধেবেলা একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথারি ছুরির কোপ দেওয়া হয় সাংবাদিককে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পু। তার বয়স 54। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইন্স এলাকার হোটেল হর্সের সামনে দাঁড়িয়েছিলেন। তখনই আচমকা পাপ্পুর উপরে চড়াও হয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরির আঘাত করা হয় সাংবাদিককে। গুরুতর অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানী নেহেরু হাসপাতালে, কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু মেলেনি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আচমকা কেন এমন মর্মান্তিক পরিণতি হলো 54 বছর বয়সী সাংবাদিকের? খুনের নেপথ্যে এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি তদন্তকারীরা। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুষ্কর ভার্মা জানান, প্রয়াত সাংবাদিক পাপ্পু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিং এর ভাইপো ছিলেন। কিন্তু পাপ্পু তার উত্তর নেই পুলিশের কাছে। ভর সন্ধে পাপ্পুর এমন মর্মান্তিক পরিণতি কেন হলো তা নিয়ে সুবিচার চায় পরিবার। তারা চান খুনিদের কঠোর শাস্তি হোক। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের পাকড়াও করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালাতে গিয়ে এনকাউন্টারে জড়িয়ে পড়ে সে। পায়ে 3টি গুলি লাগে।
আপাতত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও 2 সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে যাচ্ছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে। বাইকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন, অন্ধ্রের দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত 25, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। দিওয়ালির পরই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে, লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত 25 জনের, আহত বহু, অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। দিওয়ালির পরই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে, লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত 25 জনের, আহত বহু, অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস বেঙ্গালুরুর দিকে রওনা দিচ্ছিল। ভোর রাতে কুর্নুল জেলার চিন্নিতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। তাতে বাসটিতে আগুন ধরে যায়। নিমিষে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাস। বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসার সময়ও পাননি। ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রীর। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক ও খালাসি সহ বাসটিতে অন্তত 40 থেকে 42 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে 25 জন প্রাণ হারিয়েছেন বলে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর। 15 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী দপ্তর থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। উৎসবের মাঝেই রেশন নিয়ে সুখবর দিল রাজ্য। গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ খাদ্য দপ্তরের। উৎসবের মাঝেই রেশন নিয়ে সুখবর দিল রাজ্য। রেশন সংক্রান্ত অভিযোগ দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের জন্য খাদ্য দপ্তর চালু করেছে কেন্দ্রীভূত কল সেন্টার ও হেল্প ডেস্ক। অভিযোগ জানালে প্রতিটি ক্ষেত্রে টিকিট নাম্বার দেওয়া হবে, যার মাধ্যমে সহজে জানা যাবে আপডেট। কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা কাজ করবে এবং বাংলা, হিন্দি ও ইংরেজি 3 ভাষাতেই পরিষেবা মিলবে। যোগাযোগ 1967144445, 1800345505। এছাড়াও SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল ও অনলাইন পোর্টাল মারফত অভিযোগ জানানো হবে। ধান বিক্রয়কারী কৃষকেরাও এই পরিষেবার মাধ্যমে সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মুখস্থ থাকতে হবে সব তথ্য। SIR এর আগে বঙ্গে মেধাবী নেতার খোঁজে বিজেপি। নির্বাচনী তথ্য মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে বা মোবাইলে হাতড়ে চলবে না। দলের নেতাদের এমনই বার্তা দিলেন বিজেপি কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আর কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই নিদানে বিড়ম্বনায় পড়েছেন রাজ্য নেতারা। বিভিন্ন এলাকায় কত ভোটার, মোট পরিসংখ্যান, মহিলা ভোটার ও সংখ্যালঘু ভোটার কত, সেখানে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশের হার কত ছিল, এসব তথ্য পাতা ঘেটে নয়, মুখস্থ রাখতে হবে জেলা থেকে রাজ্য নেতাদের। বৈঠকে এলে তা মুখস্থর মতো বলতে হবে। ঘনিষ্ঠ মহলে ভূপেন্দ্র যাদব বলেছেন, বঙ্গ বিজেপির বেশিরভাগ নেতাই ফোন নির্ভরশীল। মোবাইলের সব তথ্য রাখা থাকে। হোমওয়ার্ক করা মেধাবী নেতাদের তিনি দেখতে চান নির্বাচনী টিমে। এটা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। সূত্রের খবর, বাংলার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর তথ্য মুখস্থ রয়েছে এরকম একজনও মেধাবী নেতাকে পাননি ভূপেন্দ্র যাদব।